মাসুদ কামাল, সরকারের কি আসলেই কিছু করার ছিল? এই যে বিএনপি জামায়াতের যে এক ধরনের উল্টো অবস্থান ছিল পুরোটা সময়, সরকারের কারণেই কি এটি শেষ পর্যন্ত আর একটা, যেটি মান্না ভাইয়ের কথায় মনে হচ্ছিল যে একটা সলিউশনের দিকে আমরা যাচ্ছি, তারপর সেখান থেকে আবার হঠাৎ করেই তাদের কাঁচা হ্যান্ডলিং এর কারণে এই জিনিসটা সমাধান হলো না? আসলে আপনারও কি সেরকম মনে হয় কিনা? আমার তাই মনে হয়। মান্না ভাই যে কথাটা বললেন, এই কথাটা থেকে আপনি কোন পয়েন্ট, উনি তো একদম ভেতরে ছিলেন, আপনি বলেন কোন পয়েন্টটাকে আপনি অস্বীকার করবেন? এই ঝামেলাটা কে পাকাইছে? গভর্নমেন্ট পাকাইছে। গভর্নমেন্ট বলতে ঐক্যমত্য কমিশন পাকাইছে। যে কথাটা বললেন যে একটা সিগনেচার হয়েছে রে ভাই, আপনি এটা পাল্টান কীভাবে? আপনি ইচ্ছে হলে আপনি পাল্টাই দিলেন, এবং পাল্টাই দিয়ে ওনারা কিন্তু আবার উড়াল দিছে। আলিয়া সাহেব তো উড়াল দিয়ে চলে গেছে, ঘরের পাখি ঘরে ফিরে গেছে। তাহলে এখন এটা দায়িত্বটা কে নেবে? এই কমিটির চেয়ারম্যানকে ডক্টর ইউনূস। উনি মানেন আর না মানেন, উনি তো চেয়ারম্যান। উনি বলবেন আমি কিছু যাই না, যাই না বলে তো হবে না, কাজে উনি তো মেইন লোক। তো উনি জানেন না ওনার কমিটি কি করছে? উনি কেউ জিজ্ঞাসা করছেন কি হচ্ছে জিনিসটা? বিএনপি যে বলেছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এটা তো 100% কারেক্ট। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যে জিনিসটা নাকি উনি পাকাইছেন, ওনার কমিটি পাকাইছেন, এর সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কীভাবে করবে? এই প্রবলেম তো পলিটিক্যাল পার্টিগুলি বাড়ায় নাই। যে পলিটিক্যাল পার্টিগুলো ওখানে বসে সিগনেচার করলো, যদি ওইটাই হুবহু থাকে, সেটাই যদি এরা অস্বীকার করতো এখন, তাহলে আপনি ওদের বলতে পারতেন যে আপনি ওখানে সাইন করে আসছেন, কে কেন করেন না। ওরা তো বলছেন যা সাইন করলাম তা তো পাইলাম না। তো এটা তো হবে না। এখন কি হচ্ছে দেখেন, এখন কি হচ্ছে, এখন বিএনপি বলতেছে যে গণভোটই হবে না। আজকে শুনলাম তো বিএনপি বলে কিসের গণভোট, মেজর হাফিজ তো বলে দিছে। কি গণ বলতেছে? এই সমস্ত হাঙ্কি পাঙ্কির জন্য বলতেছে। এটা তো ঠিক হয় নাই। এটা কি ছেলে খেলা নাকি রে ভাই? এতগুলি পলিটিক্যাল পার্টি, আবার আপনি 30টা ধরলাম, 30টা পলিটিক্যাল পার্টি, এরাই সব না, এর বাইরেও জনগণ আছে কিন্তু। তারপরে ওনাদের নিয়ে আপনি বসছেন, বসার পর সবাই মিলে একটা জায়গায় আসছেন, আসার পর এটা মানেন। মানলেও কিন্তু আমি আপত্তি করতাম যে না, আমি এটা মানি না, কারণ আমি পাবলিক, আমি বলতেই পারি, তাই না? কিন্তু সেইটা যেটা আপনার মাইন্ডে আসছেন, একসঙ্গে বসছেন, এতদিন যে আলোচনা করছেন, সেই জিনিসটা যেটা সিগনেচার করলেন, সেইটাও আপনি রাখেন না। আরেক লোক কি আপনি এনসিপি, তারা সমালোচনা করে, তুই তো একটা সিগনেচারই ক্রস নাই। তার তো এটা কি বলে সারা যাক, সব মিলে এখন যে অবস্থা আসছে, এখন এটা কি হচ্ছে? মূল যে জিনিসটা, এখন যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট সমাধানের কোনো স্কোপ আমি আপাতত দেখি না। আমরা তো খবরের কাগজে দেখছি যে এখন তারা এক ধরনের সরকারের থেকে দুই দলের সাথে এক ধরনের সমঝোতা, ওই যে সিগনেচার করছে, ওর বাইরে একটা শব্দ কমানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না, একটা শব্দ বাড়ানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না। যদি সরকার করতে চায় আরেকবার সাইন করাইতে হবে। যেটা আপনি জনগণের সামনে ক্লিয়ার করছেন, ওপেন করছেন, এর বাইরে আপনি কিভাবে করবেন? এটা সরকার চাইলে কি সব কিছু করতে পারবে? তাহলে তো ঐক্যমত্য হবে না। আপনি তো জাতীয় ঐক্যমত্য কমিশন করছেন ভাই। যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে এই ঐক্যমত্য সংস্কার এত কিছু দরকার কি ছিল? সরকার শুরুতে বলে দিত যে আমরা এটা করবো, তা তো করে নাই। এখন এতগুলি লোক আপনি বসাইছেন, বসায় নিয়ে আলোচনা করাইছেন, করে নিয়ে একটা জায়গায় আসছেন, যে ফরম্যাটই হোক, সেই ফরম্যাটের মধ্যে ভালো আছে, মন্দ আছে, আপত্তি আছে, আমার আমি অনেক কিছু পছন্দও করি না। কিন্তু তারপরেও তো এতগুলি পার্টিকে আপনি এক জায়গায় দাঁড় করাইছেন, এক জায়গায় আইনে একটা ইয়েতে সিগনেচার করাইছেন, আর ওইখান থেকে আপনি চেঞ্জ করলেন কেন? কোন একটারে করলেন? কেন চেঞ্জ করেছে আপনার কি মনে হয়? চেঞ্জ করেছে ওদের মতলবই খারাপ ছিল, ওই আলী রিয়াজ সাহেবদের মতলবই খারাপ ছিল। তারা এরকমই কিছু একটা চাইছে, এটা আওলা বাজার দিয়ে গেলাম, এই আওলার কারণে এখন কোনো কিছু হবে না, এখন ওটা হাউকা বাজবে, বলবে না তাহলে আমাদের আরো কিছুদিন থাকা দরকার। এছাড়া আর কি হইতে পারে? আমি তো আর কোনো ব্যাখ্যা পাই। নির্বাচন বিলম্বিত করার জন্য আমি তো ওরকমই মনে করি। আমি তো আপনার কনফার্মে বলতে পারবো না, এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপত্র জারি হয় নাই, কাজে এটা বলতে পারবো না, কিন্তু আমি মতলবটা এরকম দেখতেছি। জনাব মাহমুদুর রহমান মান্না, এই প্রসঙ্গে একদম ছোট করে জানতে চাই, কারণ আমার বিরতিতে যেতে হবে। আপনারও কি মনে হয় যে এটা সরকার কি এটা নির্বাচন পেছানোর জন্য করেছে? মনের কথা গোবিন্দ জানে, ওটা বলবো না। মানে এটা বলতে গেলে কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়ে বলতে পারবে, তো আসলে জানি না কেন করেছে, কিন্তু আমার কাছে মানে খুব ভদ্রভাবে যদি বলি তাহলে বলতে শিয়ার স্টুপিডিটি, এটা কেউ করে না। ধরা তো খেয়েছেন আপনি বদলেন কেন, যে কেউ বলতে পারবে, বলে তাকে ডকে দাঁড় করতে পারবে, তার কিছু জবাব দেওয়ার মতো থাকবে না, এবং তাই হয়েছে। এবং এরপরে তার এটা করতে পারবে না। এখন জিনিসটা কি হতে পারে, ধরেন
আমরা যাই হোক না কেন সলিউশন চাই তো। আমি বলি কি সরকার ইমিডিয়েটলি অন্তত এই 3টা পার্টিকেই ডাকবো, তাহলে আমাকে নাই ডাকলো, কিন্তু ডেকে কথা বলে একটা আর উচ্চ কক্ষে পিআরের বিষয়ে বিএনপি ছাড় দেবে, সেটি সরকার পার্সু করছে। আপনিও বলেছেন যে সরকার কে দ্রুত রাজনৈতিক দলগুলোকে ডেকে কথা বলতে হবে, এর মধ্য থেকে পথ বের করে আনতে হবে, নইলে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বিতর্ক বাড়বে। এখন সব দায়িত্ব সরকারের, সরকার এখন চালকের আসনে, অনুঘটকের আসনে নয়। সরকারকে আসলে এখন চালকের আসনে আছেন না? সবসময় সরকার চালকের আসনে, সব সময়। যেহেতু সরকারই অর্ডার করতে পারে, মানে সরকারের উপরে আপনি কনফিডেন্স দিচ্ছেন যে ইভেন প্রেসিডেন্টের অর্ডার চলবে না, যেহেতু বলা হচ্ছে যে এইটা সো কল্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট নয়। আমি এগ্রি করি ওটার সঙ্গে, কিন্তু এটা বলা হচ্ছে, এবং এই কারণে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উনি এই অর্ডারটা দিতে পারেন। তো কনফিডেন্স তো দেওয়া হয়েছে, এটাকে বিরোধিতা তো করছেন এখন। সেই দিক থেকে যদি দেখেন তাহলে এই পুরো জিনিসটা হ্যান্ডেল করেছে কে? প্রেসিডেন্ট তো আর করেনি, ওনারা হ্যান্ডেল করেছেন, ওনারাই এটা এন্ড আপ করবে, এটাই তো হওয়ার কথা। সেই অনুযায়ী তারা যদি প্রস্তাবটা দেয়, এইখানে আমি বলি বাই ডিকটেশন এটা হবে না। যে কথা ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি চাইবো যে সবারকে দিয়ে একটা ঐক্যবদ্ধের ভিত্তিতে করব, যতদূর মিলবে ততদূর করব, যা মিলবে না সেটা ভবিষ্যতের জন্য ছেড়ে দেবো। সেটা যদি করতেন তাও হতো। এখনও তিনি তাই করতে পারেন। 86টা পয়েন্ট আমরা একমত হয়েছি, 86টাই করবেন। কিন্তু যেটা আপনি বললেন প্রথম আলোর কথা বা বিবিসির কথা, ওটাতে ডিসেনশনের কি হবে? ডিসেনশনে মৌলিক কিছু বিষয় আছে, সেটা হচ্ছে মনে করছে তারা যে এক্সিকিউটিভের ক্ষমতা খুব ড্রাস্টিক্যালি কাট করা হয়েছে ওই প্রস্তাবের মধ্যে। কারণ সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো, একদম ইম্পর্টেন্ট পোস্টগুলো দেওয়া হয়েছে আপনার এই কনস্টিটিউশনাল কমিশনের উপরে। রাইট রং আমি বলছি না, এইটা বিএনপি চায় না। তারা মনে করে এইগুলো এক্সিকিউটিভের হাতে থাকা উচিত। আমাকে যদি ওপিনিয়নের কথা বলেন, আমি মনে করি যতদূর সম্ভব ব্যক্তিগতভাবে ব্যক্তির হাতে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত, না হলে আমরা ফ্যাসিবাদ থেকে বা স্বৈরতন্ত্র হওয়া থেকে মুক্তি পেতে পারবো না। এই ওপিনিয়ন নিয়ে পার্থক্য হতে পারে, সেটার ব্যাপারে বলা, এটা আলোচনা করতে হবে, কিন্তু এটা যে সমাধান করা যাবে না সেটা আমি মনে করি না। এইরকম আরও টিটবিটস আছে, নিটিগ্রিটিস আছে, সেগুলো আলোচনা করে আমি মনে করি সবই সমাধান করা সম্ভব। এইটা কনফিডেন্সে নেওয়া উচিত। 8 মাস ধরে এতগুলো পার্টি আলোচনা করেছে, অ্যাটমসফিয়ার কখনো পড়ে যায়নি, এরকম কোনো বাইরের সিমটম আসে নাই যে ঝগড়াঝাটি হচ্ছে, গোলমাল হচ্ছে, আমরা পারবো না। শুধু থিওরিটিক্যাল ডিবেটগুলি আসছে। তাহলে সেই ডিবেটগুলো আমরা আলোচনা করে সমাধান করতে পারবো না কেন? আমি মনে করি ওই সিলভার লাইন বের করা সম্ভব, যিনি একটু বুদ্ধিমত্তার সঙ্গে মোটামুটি নিষ্ঠার সাথে এই কাজটা সম্পাদন করবেন, তিনি এখান থেকে জিনিসটা বের করে নিয়ে আসতে পারবেন। তাতে যেরকমভাবে প্রথম আলো লিখেছে বা বিবিসি লিখেছে বা বলেছে, ওইটা না হলেও একটা কিছু ওটার মধ্যে থেকে বেরোনো সম্ভব, এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। জি, জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই, অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে তিনি এমপি ইলেকশন করবেন, এবং তিনি হঠাৎ করেই ঢাকা 10-এর ভোটার হয়েছেন। যদিও ঢাকা 10 থেকেও যদি উনি ইলেকশন করতে যান, ওনার ঢাকা 10-এ ভোটার হতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তিনি ভোটার হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকা থেকেই ইলেকশন করবেন। এবং বিএনপিও দেখা যাচ্ছে যে ওই আসন ফাঁকা রেখেছে। দুটো খবরকে একত্র করে অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি হয়তো তার জন্যই আসন ফাঁকা রেখেছে। আমার প্রশ্ন সেটি নয় যে বিএনপি তাকে আসন দিচ্ছে কি দিচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে একজন উপদেষ্টা যিনি এখনও ক্ষমতায় আছেন, এছাড়া আমি দেখলাম যে অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে তিনিও পদত্যাগ করে একটি দলের নমিনেশন নিয়ে তিনিও ইলেকশন করতে চান। সামনে আমরা বলেছিলাম ইতিহাসের সবচেয়ে সেরা ইলেকশন হবে, এরকম আমরা শুনতে চেয়েছিলাম। সেই পথে কি এগোচ্ছি কিনা? সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তিনি এখনও সরকারে আছেন এবং তিনি বলছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে যেই ডিসিশন হবে উনি সেই ডিসিশন জানার পরে উনি আমাদেরকে জানাবেন উনি পদত্যাগ করবেন কি করবেন না, বা করলে কবে করবেন। উনি যে নির্বাচনে ঘোষণা দিয়েছেন, এটাকে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলাপ করে দিয়েছেন, এটা নিয়ে তো আমার সন্দেহ আছে। ওনার থাকা না থাকা সরকার উচ্চ পর্যায়ে হতে পারে সিদ্ধান্ত, আমার কোনো সমস্যা নেই, কিন্তু উনি যে বলছেন আমি নির্বাচন করব, এটা কি ডক্টর ইউনূসের সঙ্গে আলাপ করে নিছেন? আমার তো ভাই সন্দেহ আছে। এই ভদ্রলোকটা হচ্ছেন কি, যেখানেই পা রাখছেন সেখানেই ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং আনফর্চুনেটলি আলোচনাগুলো পজিটিভ আলোচনা হচ্ছে না, এবং উনি এটা এনজয় করছেন সামহাও। বাংলাদেশে এত আলোচনার মাধ্যমে কেউ ভোটার হয়েছে এই প্রথম দেখলাম। এর আগে কোনোদিন দেখি নাই যে একজন ভোটার হওয়ার সময় এত মিডিয়া কভারেজ পায়। উনি যখন একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হতে যান,
তখন ওটা মিডিয়া কভারেজ পায়। বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু এত ভাগ্য নিয়ে মনে হয় এই দেশে কেউ জন্মগ্রহণ করেন নাই। খালি ওনার ভাগ্যটা আমি দেখতে চাই নির্বাচনের ফল ঘোষণার সময়, ইলেকশন করুন আল্লাহ রহমত, ওই এলাকার আমিও ভোটার, আমিও ধানমন্ডি এলাকায় ভোটার, আমি একটু দেখতেও চাই যে উনি কেমন ভোট টোট পান। যদি স্বতন্ত্র কি হয়, স্বতন্ত্র ইলেকশন করলে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি লিখে রাখতে পারেন। যদি স্বতন্ত্র ইলেকশন করে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি নিশ্চিত থাকেন। যাই হোক, সেটা অন্য হিসাব। কিন্তু কোশ্চেনটা হলো কি, একটা সরকার তারা নির্বাচন করতে চাচ্ছে এবং তাদের আকাঙ্ক্ষা হলো ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করা। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, একটা সাধারণ স্বাভাবিক নির্বাচন করা। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা হলো কি আমরা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন চাই। এই কথাটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এই মান্না ভাই সবাই ওনারা গত 14 বছর ধরে বলে আসতেছেন। সেই প্রত্যাশার সঙ্গে ওনার কর্মকাণ্ড এবং ওনার সরকারের কর্মকাণ্ড একদমই মিলে না, একদমই মিলে না। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি, যে যিনি নির্বাচনের সময় ক্ষমতায় থাকবেন, অথবা নির্বাচনের সময় মানে কি খালি নির্বাচনের দিন না, কিন্তু পুরো নির্বাচনটা পরিচালনা হবে, যে প্ল্যান হবে যে সময় যে সরকারের আমলে, সেই সরকারে কেউ নির্বাচনে অংশ নেবে না, ওনাদের কোনো দল থাকবে না। নির্বাচনে বাকি আছে আর 3 মাসের, 3 মাস, এবং খুব মানে ভেরি মাচ আমাদের সেই মুহূর্তে কিন্তু নির্বাচনী কর্মকাণ্ডই চলছে। আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই ঘোষণা যেদিন ডক্টর ইউনূস দিলেন, ওই দিন থেকে কিন্তু নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, বেসিক্যালি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো সেরকম একটা সরকার উপদেষ্টা, আমি তো মনে করি যে এই সরকারের 2 জন উপদেষ্টার কারোরই নির্বাচন করা উচিত না। এর আগে যিনি ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, ওনারও নির্বাচন করা উচিত না ওনাদের, কিন্তু তারা নির্বাচন করতেছেন এবং বলে কয়ে করতেছেন। কিন্তু তো এই সরকারের তো নিরপেক্ষতা থাকছে না। এবং আমি মনে করি ডক্টর ইউনূস যদি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, ওনার উচিত হবে নির্বাচনের আগেই রিজাইন করা। কারণ এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করার সমস্ত যোগ্যতা হারাইছে, এটা আমি পার্সোনালি মনে করি। এবং ওনারা এই নির্বাচন করতে পারবেন না। তো উনি রিজাইন করলে কি সমস্যার সমাধান হবে না? নতুন সরকার আসবে যারা কি নির্বাচন করবে, পরিচালনা করবে, এটা সমস্যাটা কি? উনি নির্বাচন করার যোগ্য না, কারণ ওনার একজন উপদেষ্টা বলছে আমি নির্বাচন করবো, তাহলে উনি কিছুই করেন না। আমরা একটু এই বক্তব্য নিয়ে জনাব ফয়েজ আহমেদ আপনার কাছে যেতে চাই। যেই অন্তর্বর্তী সরকারের আন্ডারে ইলেকশন হবে আর 3 মাসের কম সময় বাকি আছে, সেই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এখন তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি ইলেকশন করবেন এবং এখনও তিনি সরকারে আছেন। এতে করে কি সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়? আপনার কি মনে হয়? দেখুন, আপনার উপদেষ্টা পরিষদ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে সমস্ত উপদেষ্টারা, শুধুমাত্র যে জনাব আসিফ সজীব ভুঁইয়া বা মাহফুজ আলম ওনারা দুজনই নির্বাচন করবেন, বিষয়টা এরকম নয়। উপদেষ্টাদের মধ্যে আরও কেউ আগ্রহ প্রকাশ করতে পারে, নির্বাচন করার আগ্রহ যে কারোরই থাকতে পারে। সেক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে তারা সরকার থেকে বেরিয়ে যেতে হবে। কতদিন আগে বেরিয়ে যেতে হবে সেটির কোনো খুব স্বাভাবিক, যদি আপনি একদম আইনি কেতাবি জায়গায় থাকেন, আইনের মধ্যে থাকেন, তাহলে নির্বাচনের সময়টা তো আমরা আরো 16 বছর থেকে নির্বাচন মানুষ চাচ্ছে, সেটা নির্বাচনের সময়। কিন্তু এর তো একটা আইনি ভিত্তি আছে, আইনি ভিত্তি পরিষ্কার, যে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের ফলাফলের যে গেজেট, আনুষ্ঠানিক গেজেট, সেটা প্রকাশ পর্যন্ত সময়কে নির্বাচনের সময় বলা হয়। তো সেই সময়ের আগে তাদেরকে, যারা নির্বাচন করতে চান, তাদেরকে অবশ্যই উপদেষ্টা পরিষদ থেকে সরে যেতে হবে। এর মধ্য দিয়েই সরকার তার নিরপেক্ষতা নিশ্চিত করবে। সুতরাং এইটা প্রত্যাশা অনেক রকম হতে পারে, বা বলার জন্য অনেক কিছুই বলা যেতে পারে, সেটা হচ্ছে কথার কথা। আমি মনে করি বাস্তবতা হচ্ছে সরকার আইনের ভিত্তিতে চলবে। আইনে যেটা বলা আছে, আইনের সময়ের আগে সরকারের সিদ্ধান্ত তো পরিষ্কার। এর আগে কোনো অন্তর্বর্তী সরকার থেকে কি এ ধরনের নির্বাচন করার ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে আপনার জানা মতে? এর আগে কি এ ধরনের কোন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ছিল আপনার জানা মতে? আমি জানি না। সো সেটা একটা ভিন্ন প্রশ্ন। এর আগে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এরকম ছিল কিনা আমার জানাই নেই। সো এরকম আপনি বলেছেন যে তফসিল ঘোষণার আগে যদি, বা তফসিল ঘোষণার সময় যদি উনি দায়িত্বে না থাকেন, তাহলে আপনি এর মধ্যে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ডেফিনেটলি নট, আইনগতভাবে কোনো সমস্যা আপনি দেখছেন না? ডেফিনেটলি নট। ইভেন আপনার এই যে উনি যে পদে আছেন, মানে আমি যদি খুব আইনের দিকে দেখি, এই পদে থেকে ইলেকশন করাতে তো আইনি কোনো ব্যত্যয় নাই, আইনের কোনো বাধা নাই।
সরকার তার নিরপেক্ষতা নিশ্চিতের স্বার্থে বলছে যে নির্বাচনে যারা অংশ নিতে চান তারা নির্বাচনের সময় সরকারে থাকতে পারবেন না, এটা তো পরিষ্কার। সো এখানে নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্ন আসতে পারে? বা ভাই যেটা বলছেন যে প্রফেসর ইউনূসের উচিত হবে পদত্যাগ করা, নির্বাচনকালীন সরকারের কাছে দেয়, এটা যদি রাজনৈতিক দলগুলি যদি বসে সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় প্রফেসর ইউনূস আপত্তি করবেন না। দলগুলি যদি সিদ্ধান্ত নেন যে ওনার অধীনে, সেটা আমি জানি না উনি করতে চেয়েছেন কিনা, এটা আমার অফিসিয়ালি এই ধরনের কোনো জিনিস আমার জানা নেই। সুতরাং রাজনৈতিক দলগুলি যদি সবাই মিলে এই বিষয়ে সিদ্ধান্ত হয় যে প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন উনি চলে যাবেন, অসুবিধা কি? জি, জনাব মাহমুদুর রহমান মান্না, এই প্রসঙ্গে আপনি কি মনে করেন যে উপদেষ্টা নির্বাচন করবেন তাতে করে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে? মানে এই যে প্রশ্নটা করছেন না, সেটাই অবাক লাগছে আমার কাছে। উনি কোনোভাবে নিরপেক্ষ হতে পারেন না যদি উনি নির্বাচন করেন। প্রথম কথা হচ্ছে এই ভদ্রলোকের কোনো পার্টি আছে নাই, উনি একটা পার্টি চুজ করবেন, সেটাতে যাবেন। উনি তো বলেছেন উনি স্বতন্ত্র হিসেবে দাঁড়াবেন। জি, স্বতন্ত্র হিসেবে দাঁড়াবেন উনি বলছেন। উনি হয়তো বলছে, কিন্তু পত্রপত্রিকাতে মেলা কথা লেখা হচ্ছে, কার কার সাথে কথা বলছে, কি কি নেগোসিয়েট করছে, এগুলো কথাবার্তা শোনা যাচ্ছে না। যদি দেখা যায় যে শেষ পর্যন্ত কোনো পার্টির পক্ষ থেকে দাঁড়ালেন, তখন তার জবাব কে দেবে? উনি বলবে যে না, আমি স্বতন্ত্র হওয়ার চেয়ে দেখলাম যে এটা দাঁড়ানো ভালো হয়েছে। মোট কথা হচ্ছে, ধরেন উনি যদি উপদেষ্টা না হতেন, ওনাকে এই নির্বাচন করবার সুযোগ উনি পেতেন? উনি দাঁড়াবার সাহস করতেন? ঘোষণা দিতে পারতেন যে আমি নির্বাচনে দাঁড়াবো? তাকে কেউ বলতো যে আপনি নির্বাচনে দাঁড়ান, আমরা আপনাকে নমিনেশন দেবো? কিচ্ছু হতো না। হি উড বি অ্যান আননোন পার্সন। কোনো নির্বাচনের ব্যাপার না। একজন সাধারণ মানুষ যেরকম স্বতন্ত্র দাঁড়ান, সেরকম দাঁড়াতেন। তার মানে এই যে পাওয়ারটা, এটা পুরাটা ওয়েট দিয়েছে তাকে এই ইলেকশনে দাঁড়াবার জন্য। সেটি তো মিসইউজ অফ পাওয়ার। এটার জন্য ধরে কনস্টিটিউশনে লেখা আছে কি নাই সেটা তো অন্য আলোচনা, কিন্তু ইথিক্স আছে একটা। উপদেষ্টা হওয়ার জন্য নাকি জুলাই আন্দোলনের একজন খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হওয়ার জন্য? জুলাই আন্দোলনে এরকম আরো গুরুত্বপূর্ণ লোক তো আছে, সেরকম কাউকে কি পাচ্ছেন? তাকে নিয়ে কি এত কথা হচ্ছে না? ইট ইজ পাওয়ার। এবং কোন পাওয়ারে আছেন? সবচাইতে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, যেটা লোকাল গভর্নমেন্ট দেখে। সারা বাংলাদেশের গ্রামান্তরে যিনি যেতে পারেন, কাজকর্ম দিতে পারেন, রাস্তাঘাট বানাতে পারেন, রিলিফ দিতে পারেন, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিতে পারেন, তো ওটা ইউজ করে তো এমনি পারা যায়। এটা খুবই স্পষ্ট। ক্ষমতা ব্যবহার করে তিনি জনগণকে কাছে টানার, জনগণের কাছে যাওয়ার সব রকম সুবিধা পান। উনি এটা করা উচিত নয়। ইথিক্যাল কোশ্চেন বলছি, আমি লিগ্যাল কোশ্চেন তুলছি না, কারণ এই ব্যাপারে কোনো ব্যাখ্যা তো নাই। উনি যদি বলেন আইনগত কি কোনো বাধা আছে, না আইনগত বাধা নাই, কিন্তু সবই কি আমরা আইন মেনে চলি? আমি আইনকে ফাঁকি দিয়ে একটা অন্যায় কাজ করলাম, এবার আমরা আইন কি আমাকে দেখেছে? তো এটা কি কোনো কথা হলো? আপনি তো অন্যায় করেছেন, আপনার বিবেক তো জানে, আপনি নিজে জানেন, দেশের মানুষ জানে আপনি যেটা করেছেন সেটা ক্ষমতায় না থাকলে আপনি এই জায়গায় আসতে পারতেন না। অতএব এটা প্রশ্নবিদ্ধ হওয়া কেন? আমি মনে করি যে এটা একটা অন্যায় কাজ হচ্ছে। আর বিএনপি যে সেই আসন ফাঁকা রেখেছে, বিএনপি যদি এখন সত্যি তার জন্য আসন ফাঁকা রেখে থাকে, তাহলে এথিক্যাল দিক থেকে বিএনপির অবস্থান কেমন বলে? বিএনপি এই ধরনের অন্যায় প্রশ্রয় দিচ্ছে, তার মানে নিশ্চয়ই মানে বিএনপি তার জন্যই ফাঁকা রেখেছে। আপনি তো বলতে পারবেন না এখন, আমি যেহেতু প্রশ্রয় করেছেন। কিন্তু আমি আজকে খবরে দেখছিলাম যে ব্যারিস্টার অসীম, যিনি ওখান থেকে ইলেকশন করার জন্য হয়তো চাচ্ছিলেন বা একজন মানে তিনি আশা করছিলেন যে তিনি হয়তো নমিনেশন পেতে পারেন, সেখানে তিনি বলেছেন অলরেডি যে উড়ে এসে জুড়ে বসা বা ক্ষমতার এইভাবে দম্ভ দেখিয়ে কেউ এসে এখানে ইলেকশন করবেন, সেটা ওনারা মেনে নেবেন না ওখানকার জনগণ। বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত তার দিকেই এক ধরনের। আমি যতদূর জানি ব্যারিস্টার অসীমকে সিগন্যাল দেওয়া হয়েছে ওইখানে কাজ করতে। এই অনুযায়ী উনি ব্যানার পোস্টার সব লাগিয়েছেন, ক্যাম্পেইনে নেমেছেন। কিন্তু এই ধরনের দলগুলোর ভিতরে দলেরও তো নিয়ম আছে যে দল যে সিদ্ধান্ত দেবে, কোনো একজন নেতা বা যে স্তরেরই হোক তিনি সেই দলের সিদ্ধান্ত মানবেন। উনি অ্যাগ্রিভড হতে পারেন, সেই অ্যাগ্রিভ বা তার গ্রিভান্সেসটা উনি বলেছেন, সেটা বলতেও পারেন উনি, তার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু যে দল এটা করলো সেই দল তো এই প্রশ্নের সামনে পড়বে যে কথা আমরা এখানে আলোচনা করছি, এই প্রশ্ন আমরা তুলছি, এই দলকে সেই জবাব দিতে হবে না। যদি তারা নাও দেয়, তারা এই প্রশ্ন উঠতে পারে না তাদের সম্পর্কে, এটা তারা জানে তারা কি করবে। কিন্তু এখন আপনি দলকে ডকে তুলতে পারছেন না, কারণ তারা যে তার জন্যই দিয়েছে তা তো না। ধরেন আমার আসনেও তো দেয়নি, এরকম অনেকগুলো আসনে দিয়েছে, 237টা দিয়েছে, বাকিগুলো তো খালি আছে, খালি তো রেখেছে তারা। এটা একটা কোনো কারণে খালি রেখেছে, বলেছে এখানে কাকে কাকে দেওয়া হবে সেটা তারা পরে সিদ্ধান্ত করবে, এই জন্য এখন বলতে পারছেন না। কিন্তু যেহেতু আপনি প্রশ্নটা করলেন, আমি মনে করি এইটা
বিএনপির নেতৃবৃন্দের খেয়াল রাখা উচিত, গণতন্ত্র নির্মাণ মানে ট্রিক নয়। গণতন্ত্র নির্মাণ মানে হচ্ছে যে চালাকি করে আপনাকে হারিয়ে দিলাম, এটা গণতন্ত্রের স্পিরিটটা। গণতন্ত্র আলটিমেটলি একটা রিফাইন জিনিস, এটা একটা পরিশীলিত জিনিস, এটা একটা আশ্রয় পাওয়ার মতো জিনিস। মানুষ যেখানে শেল্টার পাবে মনে করবে এই পথটা ভালো, আপনি কিন্তু সেটা বন্ধ করে দিচ্ছেন এগুলোর মধ্যে দিয়ে। এইটা দিয়ে নতুন বাংলাদেশ বলেন, ভালো দেশ বলেন, ভালো রাজনীতি বলেন, সেটা করতে পারবেন না। জি, জনাব মাসুদ কামাল, আমি এই প্রসঙ্গে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং পরদিনই শোনা গেল যে ঢাকা 18 আসন থেকে তিনি এমপি ইলেকশন করতে আগ্রহী এবং বিএনপিও ভেবে দেখছে বলে খবর শোনা যাচ্ছে। আজ তার একটি বক্তৃতার অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং শহীদ পরিবারের সদস্য হিসেবে তার রাজনীতিতে আসার একটা ইতিবাচক প্রতিক্রিয়া মানুষের মধ্যে হতে পারত, কিন্তু সেটি হয়নি। এর কারণ কি আপনার মনে হয়, বা পুরো ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি নিজেও মনে করি, দেখেন ভাই, একসময় হবে জানেন, রাজনীতির প্রতি মানুষের যে একটা অনীহা তৈরি হয়, এটা কিন্তু এই সমস্ত কারণেই হয়। যে একজন লোক মনে করেন এতদিন ধরে রাজনীতি করছে, গত 15 বছর ধরেন, আপনি যে দলই করুক, সে তো সেই দলের হয়ে সেই দলের শ্রম দিয়েছে, তার একটা তো সময় দিয়েছে, অনেকে অর্থও দিয়েছে। তারা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছে। তো সেখানে আপনি হুট করে এমন একজন লোককে দিলেন যার কোনো কন্ট্রিবিউশন নেই এই দলের প্রতি, তাহলে কী হবে? সবাই কিন্তু ওরকমভাবে ভাববে যে এইভাবে তাহলে তো এমপি হওয়া যায়, এইভাবে মনোনয়ন পাওয়া যায়। তাহলে যারা এতদিন এই ত্যাগটা করলো, অনেক বিএনপি লোকজনকে আমি জানি যারা নাকি এলাকায় থাকতে পারে নাই। আমি একজন লোককে জানি যিনি তার মায়ের জানাজায় অংশ নিতে পারে নাই বিএনপি করার কারণে। এই কেরানীগঞ্জের ঘটনা বলতেছেন, পারে নাই ভাই, পালায় পালায় তাদের থাকতে হয়েছে। তো তাদের এই যে দলের জন্য এই যে ত্যাগ, এই স্যাক্রিফাইস, এটা কোনো মূল্যায়ন হবে না। সে যদি অযোগ্য হয় অন্য কারণে হবে, কিন্তু আপনি তার মাঝখানে তার দলের 20 জন লোক আছে, আপনি যে কোনো একজনকে দেন, যার বেশি ত্যাগ আছে তাকে দেন আপনি। কিন্তু তাকে হচ্ছে আপনি এমন একজনকে নিয়ে আসলেন যে তার একটা পরিচিতি আছে। যেমন আগের বার দেখলাম যে চিত্রনায়িকা অমুক গায়িকা ফাইকে নিয়ে আসছে, ওনারা পারছে। উনি শেখ হাসিনা উনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করতেন। উনি যে এত পাওয়ারফুল নিজেকে মনে করতেন, সেটা প্রমাণ করার জন্য উনি ওইভাবে টুকাই নিয়ে আসতেন। দেখো আমি টুকাই আনছি, এটাই তোমাকে মানতে হবে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আওয়ামী লীগ ক্রিকেটার ফ্যামিলি থেকে নিয়ে আসতো আর বিএনপি শহীদ পরিবার থেকে নিয়ে আসছে। না, এটা ওনার খুবই সুইপিং কমেন্ট। আওয়ামী লীগ ক্রিকেট ফ্যামিলি থেকে আনবে কেন? আওয়ামী লীগ গায়কটা আনছে, নায়কও আনছে, নায়ক গায়ক সবই আনছে। এই ধরনের প্রবণতা ইন্ডিয়াতেও আছে, কিন্তু আছে। বাট আমার কথা তা না। আমার কথা হলো কি যে মানে মানুষের যারা এখানে ত্যাগ করে আসছে, যারা অনেক স্যাক্রিফাইস করছে দলের জন্য, তাদের কোনো মূল্যায়ন তো থাকা উচিত। আমি সবসময় মনে করি ভাই যে নির্বাচনে মনোনয়নে রাজনীতিবিদদেরকে আনা উচিত, তাহলে কিন্তু ভালো। এখন কি হচ্ছে, এখন সবারই কিন্তু এটা মানে এক পর্যায়ে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। আমি ধানমন্ডির কথাই বলি, এমনি 2 জন ক্যান্ডিডেট আছে, আমি 2 জনকে মনে করি দুজনই যোগ্য। শেখ রবিউল আলম রবি আছে, একজন আইজন আপনার বেসর অসীম আছেন, দুজনই ভদ্রলোক, দুজনই আমাদের পরিচিত লোক, টকশোতে প্রায় দেখি 2 জনকেই। এই 2 জনের মধ্যে যে কোনো একজন হয়, যে কোনো একজন হোক, বা আরেকজনের কিন্তু একটা সান্ত্বনা থাকে যে ওরও তো একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে, হয়তো এই কারণে এটা হয়ে গেছে। 2 জনই তো আর মনোনয়ন পাবে না, কিন্তু সেখানে যদি বাইরের একজন লোক হয় যার কোনো কন্ট্রিবিউশন নাই দলের প্রতি, এবং তার কারণে ওই একটা নমিনেশন দেওয়ার কারণে সারা দেশেই দলটা উজ্জ্বল হয়ে যাবে, তাও না, তাহলে কেন? তাহলে একজন ব্যক্তির ইচ্ছা, অথবা একটা গ্রুপের ইচ্ছা, অথবা কয়েকজন সেন্ট্রাল লিডারের ইচ্ছা। তো এটা যদি হয়, এই যে মনোনয়ন প্রক্রিয়াটা, আমি এই প্রক্রিয়াটাকে পছন্দ করি না। হয়তো এই প্রক্রিয়া সুফল আছে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু আমি এটাকে পছন্দ করি না। মনে করি এটা হওয়া উচিত না। তো এটা বরং বিরাজনীতিকরণের যে একটা প্রক্রিয়া, ওইটাকে বরং উৎসাহিত করে। মানুষ মনে করে ঠিক আছে, আমি তাহলে যদি জেনারেল হই, যদি রিটায়ারমেন্ট হয়ে নিয়ে আমি এখানে এমপি হয়ে যাবো, এমপি হলে মন্ত্রী হবো, এরকম একটা এই বিরাজনীতিকরণটা কিন্তু দেশের সর্বনাশটা কিন্তু করছে আর কি, এবং আগামীতেও করতে থাকবে। এটা ঠিক না।